নমস্কার, আমার নাম সৌপ্তিক পাল। ডব্লিউবিসিএস 2023 পরীক্ষার গ্রুপ এ সার্ভিসে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে আমি সিলেক্টেড হয়েছি। আমার ডিপার্টমেন্টাল র্যাঙ্ক ছিল 7th এবং সিএমএল র্যাঙ্ক ছিল 59th। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো এই ভিডিওতে আমি কী বিষয়ে আলোচনা করতে চলেছি। এই ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হলো ডব্লিউবিসিএস 2023 পরীক্ষার গ্রুপ এ পার্সোনালিটি টেস্টে আমার অভিজ্ঞতা কেমন ছিল। ডব্লিউবিসিএস 2023 পরীক্ষার গ্রুপ এ বিভাগের পার্সোনালিটি টেস্ট আমার জীবনের প্রথম ডব্লিউবিসিএস পার্সোনালিটি টেস্ট বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রথম পার্সোনালিটি টেস্ট। আমি এ যাবৎ 3বার ডব্লিউবিসিএস পরীক্ষায় অ্যাপিয়ার করেছিলাম, যথাক্রমে ডব্লিউবিসিএস 2021, ডব্লিউবিসিএস 2022 এবং ডব্লিউবিসিএস 2023। এর মধ্যে ডব্লিউবিসিএস 2021 পরীক্ষাতে আমি প্রিলিও কোয়ালিফাই করতে পারিনি। ডব্লিউবিসিএস 2022 পরীক্ষায় প্রিলি কোয়ালিফাই হলেও মেন্স কোয়ালিফাই হয়নি এবং ডব্লিউবিসিএস 2023-এতে আমি প্রিলিমস, মেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনালিটি টেস্ট ক্লিয়ার করে গ্রুপ এ বিভাগে সিলেক্টেড হয়েছি। আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে আসবে। এই ভিডিওতে আমি পার্সোনালিটি টেস্টের প্রস্তুতি কিভাবে নেবে বা কী ছোটোখাটো বিষয় মাথায় রাখতে হয় সেই বিষয়ে অত বিশদে আলোচনা করব না, সেই সংক্রান্ত পরে একটি ভিডিও বানানো যেতে পারে। এই ভিডিওতে আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটুকুই শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আমাদের পিএসসি ভবনের ছবি তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ডব্লিউবিসিএস 2023 পরীক্ষার যেটি মেন্সের রেজাল্ট সেটি প্রকাশিত হয় 25 সেপ্টেম্বর 2025, অর্থাৎ ঠিক দুর্গাপুজোর আগে। এবং ওই যে একটু আগে বললাম যে পার্সোনালিটি টেস্ট সংক্রান্ত কিছু ছোটোখাটো অ্যাডজাস্টমেন্টের আমাদের প্রয়োজন পড়ে। আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা পার্সোনালিটি থাকে, সেই পার্সোনালিটিটাই আমরা অ্যাকচুয়ালি বোর্ডের সামনে গিয়ে তুলে ধরি, কিন্তু তাও পরীক্ষার জন্য কিছু ছোটোখাটো অ্যাডজাস্টমেন্ট করতে হয়। ঠিক যেমন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা বাইরে বেরিয়ে পড়ি না, মুখ চোখটা একটু পরিষ্কার করি, চুলটা একটু আঁচড়ে নিই, ঠিক তেমনই আমাদের কিছু নিজেদেরকে পলিশ করে নিতে হয় এই ইন্টারভিউ বোর্ডে বা পার্সোনালিটি টেস্ট বোর্ডে অ্যাপিয়ার হওয়ার আগে। তো সেই অ্যাডজাস্টমেন্টটা আমার শুরু হয় দুর্গাপুজোর পর থেকে এবং তারপরে পরেই পিএসসি জানিয়ে দেয় আমার পার্সোনালিটি টেস্টের ডেট কবে। আমার পার্সোনালিটি টেস্টের ডেট ছিল 7th নভেম্বর 2025, মর্নিং শিফট, এবং আমি ছিলাম সেকেন্ড ক্যান্ডিডেট। তো পার্সোনালিটি টেস্টের দিন সকালবেলা মর্নিং শিফট 11টা থেকে শুরু হয়। তার ঠিক আগে আমি উপস্থিত হয়েছিলাম পিএসসি ভবনে এবং তারপরে পিএসসি ভবনে প্রবেশ করবার পর পরবর্তী প্রসেস শুরু হয়, যেটা নিয়ে আলোচনা করছি। পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার করার আগে একটা খুব সাধারণ যে প্রশ্নটা মাথায় আসে যে কী পোশাক পরে যাব। আমি এআই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একটা ছবি দেখানোর চেষ্টা করেছি যে আমি কীরকম পোশাক পরে গিয়েছিলাম। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কোনো ব্লেজার বা কোনো টাই পরে পার্সোনালিটি টেস্ট দিইনি। অনেকে দেয়, যে পোশাকে কমফোর্টেবল সে সেটাই দেবে। আমি ব্লেজার বা টাইয়ে কমফোর্টেবল ছিলাম না। আমি এরকম একটা হালকা কালারের শার্ট, ডার্ক ব্ল্যাক ট্রাউজার, ফর্মাল শু আর নর্মাল বেল্ট পরেই গিয়েছিলাম। কেউ চাইলে ব্লেজার বা টাই পরতে পারো, মেয়েরা শাড়ি বা সালোয়ার যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটা পরেই অ্যাপিয়ার করতে পারো। পিএসসি ভবনে প্রবেশ করবার পর যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এবং প্রেফারেন্স শিট জমা নিয়ে নেয়। এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আমরা যে সকল ক্যান্ডিডেট ছিলাম আমাদেরকে একটা হল ঘরে বসানো হয়েছিল, সেটাকে আমি এআই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়েছি। তো সেখানে আমাদের থেকে আমাদের ডকুমেন্টসের ফটোকপিগুলো নেওয়া হয়, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আইডি প্রুফ, কারোর কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা,
কারোর যদি কোনো জব, কেউ যদি কোনো জবে থাকে সেই সংক্রান্ত কাগজপত্র ইত্যাদি। আমি কমপ্লিটলি ফ্রেশার ছিলাম অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর, সো আদার্স কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়েনি এক্সেপ্ট আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন আর আমার আইডি প্রুফ ছাড়া। এবং প্রেফারেন্স শিট জমা দিতে হয়। আমাদের পার্সোনালিটি টেস্টের যে কল লেটারটা আসে তার সাথে প্রেফারেন্স শিট দেওয়া থাকে। যে গ্রুপ এ বা বি দুটো একসাথে হলে দুটো একসাথে তে ডাক পায় এবং সে যদি সি এবং ডি গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করে তো একসাথে তাকে ওই 3টি বা 4টি গ্রুপের প্রেফারেন্স জমা দিয়ে দিতে হয়, যে সে কোন সার্ভিসটি প্রথম তার পছন্দ সেটিকে 1 নম্বর, পরবর্তীটি 2 নম্বর, 3 নম্বর, এইভাবে যথাক্রমে মার্ক করেই প্রেফারেন্স শিটটি জমা করতে হয়। মনে রাখতে হবে এই প্রেফারেন্স শিটটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কাগজ। এটির ওপর নির্ভর করছে তুমি কোন সার্ভিসটি পাবে বা আদৌ তুমি কোনো সার্ভিস মানে পাবে কি পাবে না সেটাও তোমার এই প্রেফারেন্স দেওয়ার ওপরেই নির্ভর করে আছে। সুতরাং বা তুমি হয়তো প্রেফারেন্স দিলে একটা সার্ভিস, তুমি সেটা যে সার্ভিসটা তোমার পছন্দ হলো না, তো খুব ঠান্ডা মাথায় অনেক কিছু বিচার বিবেচনা করে তোমার সার্ভিস প্রেফারেন্সটি কিন্তু জমা দেবে। এটি কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করা যায় না। তো এই প্রেফারেন্স শিট জমা দেওয়ার পর আমরা সকালের শিফটের প্রথম যে 3জন ক্যান্ডিডেট ছিলাম, আমি দ্বিতীয় ছিলাম, আমার আগে একজন এবং পরে একজন ছিলেন, আমাদের 3জনকে সেই হলঘর থেকে বেরিয়ে ওপরের একটি ফ্লোরে নিয়ে যাওয়া হয় যেখানে চেয়ারম্যানের রুম এবং যে রুমেতে আমাদের পার্সোনালিটি টেস্টটি হবে। তো তার রিপ্রেজেন্টেশনটি অনেকটা এরকম। চেয়ারম্যানের রুম দেখতে পাচ্ছ, তার বাইরে এরকম কিছু চেয়ার্স রাখা থাকে যেই চেয়ারে আমাদেরকে বসানো হয় এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে চেয়ারম্যানের ভেতর থেকে কলিং বেল প্রেস করে ডাকা হবে এবং একটা আলো জ্বলে। সো আমরা বাইরে বসে অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে এরকম প্রথম যিনি ক্যান্ডিডেট তাকে এরকম বেল বাজিয়ে ডাকা হলো, তিনি প্রবেশ করলেন এবং আমি বাইরে অপেক্ষা করছি। এই সময়টা কিন্তু খুব খুব ক্রিটিক্যাল বা ক্রুশাল একটা সময়। ভীষণ রকমের টেনশন কাজ করে এই সময়টার মধ্যে, যে ভেতরে যিনি আছেন তিনি বেরোলেই আমার শুরু হবে, আমার কি হবে, মনে হচ্ছে যেন সব কিছু ভুলে যাচ্ছি। WBCS পার্সোনালিটি টেস্টে বলা হয় যে পার্সোনালিটি চেক করা হয়। ইয়েস, অবশ্যই তোমার নলেজ টেস্ট হয়ে গেছে প্রিলিমস অ্যান্ড মেন্সে। এখানে তোমাকে দেখা হচ্ছে যে তোমার একটি সুন্দর ব্যক্তিত্ব আছে কিনা, তোমাকে যে চেয়ারটিতে বসানো হবে, যে পদটিতে বসানো হবে, তুমি তার যোগ্য কিনা সেটি, তোমার ব্যক্তিত্ব তার যোগ্য কিনা সেটি এখানে পরখ করে দেখা হবে। কিন্তু তার সাথে কিছুটা নলেজ টেস্টও হয় না যে তা নয়, কিন্তু তুমি সেটা যেটা জানো বা যেটা জানো না সেটাকে প্রেজেন্ট করছো কী করে সেটাও কিন্তু একই সাথে দেখা হয়। তো ওই জন্য টেনশনটা হয় এবং সেই সময়তে মনে হয় যে হার্টবিট ভীষণ বেড়ে গেছে, ঘড়িতে সময় যাচ্ছে না, সময় এগোচ্ছে না ঘড়িতে যেন। তো আমারও এরকম হয়েছিল, কিন্তু সামহাও নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা ধরে রাখতে পেরেছিলাম এবং যখন প্রথম ক্যান্ডিডেট বেরোয় তারপর দ্বিতীয় ক্যান্ডিডেট হিসাবে আমি অপেক্ষা করি যে কখন বেলটি বাজবে এবং যেই মুহূর্তে বেলটি বাজলো তখন আমি এই চেয়ারম্যানের রুমে নক করে দরজাটা ঠেললাম এবং পারমিশন নিলাম, মে আই কাম ইন। রুমের ভেতরটা অনেকটা এইরকম, একটি বড় টেবিল রয়েছে, সেই টেবিলের একদম মাঝখানে বসেছিলেন চেয়ারম্যান ম্যাডাম এবং তার লেফট সাইডে 2জন মেম্বার আর রাইট সাইডে একজন। আমি এদেরকে যথাক্রমে মেম্বার 1, মেম্বার 2 এবং মেম্বার 3 বলে উল্লেখ করব। তো আমি মে আই কাম ইন অর্থাৎ ইংরাজিতে অনুমতি চাইলাম, ইংরাজিতে প্রশ্ন করে অনুমতি চাওয়ার অপেক্ষা করলাম এবং ভেতর থেকে চেয়ারম্যান ম্যাম বললেন ইয়েস সৌপ্তিক, আমার নাম বলেই উনি মেনশন করে আমাকে ভেতরে আসার পারমিশন দিলেন। আমি দরজাটি আসতে বন্ধ করে ভেতরে গিয়ে এই যে চেয়ারটিতে এখানে পরীক্ষার্থীটিকে আমরা পরীক্ষার্থীটিকে বসে থাকতে দেখছি, ঠিক এইখানটাতে আমি দাঁড়িয়ে রইলাম এবং অনুমতির জন্য অপেক্ষা করলাম। আমাকে চেয়ারম্যান ম্যাডাম হাতের ইশারায় বসার নির্দেশ দিলেন, আমি থ্যাংক ইউ ম্যাম বলে বসলাম। আচ্ছা, দাঁড়ানোর সময় কিন্তু আমি গুড মর্নিংও প্রত্যেককে উইশ করেছি, এটা বলতে ভুলে গেলাম। দাঁড়িয়ে প্রত্যেককে উইশ করলাম, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার্স বলে প্রত্যেককে উইশ করে তারপর চেয়ারম্যান ম্যাডাম যখন বসার পারমিশন দিলেন আমি তখন বসলাম। এবার বসার পরেই চেয়ারম্যান প্রথমেই আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের যে সাল সেটি উল্লেখ করলেন।
একই সাথে জিজ্ঞাসা করলেন আমার বাবা এবং মায়ের পেশা। তো আমার যা যা উত্তর আমি সেগুলো দিলাম, এবং যেহেতু আমার বাবা পরিবারের একমাত্র আর্নিং মেম্বার, তো আমার বয়স দেখে উনি প্রশ্ন করলেন যে আমার বয়স 27 আজকের ডেটে দাঁড়িয়ে, বা ইন্টারভিউয়ের সময় তো আমার তাই বয়স ছিল 27+। তো উনি আমাকে প্রশ্ন করলেন যে যে তোমার তো বয়স 27 বছর, তুমি এখনও কোনো চাকরি করছো না, তো তুমি নিজে কিছু ইনকাম করো না? তো আমি তার উত্তরে জানিয়েছিলাম যে আমি টিউশনি করাই। তো চেয়ারম্যান প্রশ্ন করলেন যে কোন ক্লাস পড়াও, কোন বিষয়? আমি উত্তর দিলাম যে আমি মূলত প্রাইমারি থেকে ক্লাস 10 পর্যন্ত ম্যাথস, ইংলিশ আর সায়েন্স সাবজেক্টসগুলো পড়াই। তখন যিনি মেম্বার 2 আছেন তিনি প্রশ্ন করলেন যে তোমার যা শিক্ষাগত যোগ্যতা, তুমি তো আরও উঁচু ক্লাস পড়াতে পারো, তো পড়াও না কেন? তো আমি উত্তর দিলাম যে স্যার, আমি বাচ্চাদের পড়াতে ভালোবাসি। তখন চেয়ারম্যান আমাকে প্রশ্ন করলেন, অন্য কোনো চাকরির পরীক্ষা দিচ্ছ না? আমি উত্তর দিলাম যে হ্যাঁ ম্যাম, দিচ্ছি। এখানে একটা কথা পরীক্ষার্থীদের বলে রাখি, কোনো মিথ্যে বলার চেষ্টাও করবে না। ওনারা তোমার থেকে অনেক অভিজ্ঞ। ওই চেয়ারে যারা বসে আছেন সবার সম্মিলিতভাবে 100 to 105 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, যদি সবার এক্সপিরিয়েন্স ইয়ার্সকে আমি চাকরির অভিজ্ঞতা বছরকে যদি আমি যোগ করি, সো তুমি একটা মিথ্যে বললে ওরা ধরে নেবে। 27 ইয়ার্স অফ এজ, তুমি এখনও আনএমপ্লয়েড, তুমি শুধু WBCS পরীক্ষা দিচ্ছ, এরকম ক্যান্ডিডেট থাকে না বলবো না, হয়তো থাকে, কিন্তু ম্যাক্সিমাম যারা আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে তারা কখনোই একটা চাকরির পরীক্ষার ভরসায় বসে থাকে না, অন্যান্য চাকরির পরীক্ষাও দেয়। সো আমি বললাম যে হ্যাঁ ম্যাম, দিচ্ছি। তখন ম্যাম প্রশ্ন করলেন যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ দিয়েছ? আমি উত্তর দিলাম হ্যাঁ ম্যাম, দিয়েছি। তখন ম্যাম প্রশ্ন করলেন ওগুলোর স্টেটাস কী? আমি বললাম ম্যাম, আমি মিসলেনিয়াস মেন্স লিখেছি এবং ক্লার্কশিপ প্রিলিমস পাস করেছি। আমার যখন ইন্টারভিউটা হয় 7th of নভেম্বর, তখনও ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হয়নি, প্রিলিমসের রেজাল্টটা বেরিয়েছে। মেন্সটা হয়েছে ডিসেম্বরের একদম লাস্টে, যেটা পরবর্তীকালে আমি দিয়েছি, কারণ তখনও WBCS গ্রুপের রেজাল্ট বেরোয়নি, যেটা বেরিয়েছে 2026-এর 27শে জানুয়ারি। সো আই অ্যাপিয়ার্ড, কিন্তু তখনও দিইনি যখন আমার ইন্টারভিউটা হয়। সো আমি বললাম যে আমি প্রিলিমস পাস করেছি ক্লার্কশিপে। এবার চেয়ারম্যান ম্যাডাম সরাসরি চলে এলেন আমার ডিস্ট্রিক্ট থেকে প্রশ্ন করতে। আমি হাওড়া জেলার ছেলে। চেয়ারম্যান ম্যাম প্রশ্ন করলেন যে তুমি তো হাওড়া থেকে এসছো, আমাকে হাওড়া জেলার 3টে ভালো দিক এবং 3টে খারাপ দিক বলো। তো আমি ভালো দিক হিসাবে 3টে পয়েন্টস তুলে ধরলাম। তার মধ্যে একটা যেমন ছিল হাওড়ার পর্যটন, যেটাকে চেয়ারম্যান ম্যাডাম অ্যাপ্রিসিয়েট করলেন। আমি হাওড়া স্টেশনের ইম্পর্টেন্স নিয়েও কিছু কথা বলেছিলাম। এছাড়া বিভিন্ন পর্যটন কেন্দ্র আমাদের হাওড়াতে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে বলেছি, আর বলেছি হাওড়ার শিল্প। এছাড়া আরও আমি একটা পয়েন্টস বলেছিলাম বা ভালো দিক হিসাবে, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর খারাপ দিক থেকে যেগুলো তুলে ধরলাম তার মধ্যে একটা ছিল হচ্ছে যে আমাদের উদয়নারায়ণপুর ব্লক আছে হাওড়া জেলাতে, সে জেলাতে ভয়াবহ বন্যা হয়। তো সেই বন্যার কথা বলেছিলাম। এগুলো থেকে ক্রস কোয়েশ্চেন এসছে পরবর্তীকালে, যেগুলো নিয়ে আলোচনা করছি। তো এবার যিনি মেম্বার 1 ছিলেন, তিনি আমাকে প্রশ্ন করলেন, তুমি তো বললে তোমার জেলায় শিল্প গুরুত্বপূর্ণ, তা কী কী শিল্প গুরুত্বপূর্ণ? আমি উত্তর দিলাম। তো তার মধ্যে আমি যেগুলো উত্তর দিয়েছিলাম তার মধ্যে থেকে দুটো ইন্ডাস্ট্রি থেকে প্রশ্ন এসেছিল, একটা হচ্ছে কাস্টিং ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে MSME। তো মেম্বার 1 আমাকে প্রশ্ন করলেন যে কাস্টিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফাউন্ড্রিজ কি নতুন কিছু হচ্ছে তোমার জেলায়? তো আমার ভাই চেয়ারম্যান ম্যামই উত্তর দিয়ে দিয়েছিলেন যে না, নতুন খুব কমই হচ্ছে, পুরনোগুলোই সংস্কার বেশি হচ্ছে। তো আমি ম্যাডামের সাথে সহমত প্রকাশ করেছিলাম যে ইয়েস ম্যাম। তো তারপর মেম্বার 2 যিনি আছেন তিনি আমাকে প্রশ্ন করলেন যে MSMEর ফুল ফর্ম কী, কীভাবে এই শ্রেণী বিভাজনটা তুমি করবে? আমি তার উত্তর দিলাম। যেই উত্তর দিলাম একই সাথে আমি ইকোনমির যে ক্লাসিফিকেশন আছে সেটা বলেছিলাম অ্যাকচুয়ালি। তো তখন পাল্টা প্রশ্ন করলেন মেম্বার 2 আবার যে আর কিছু না? তো আমি তাকে বিনম্রভাবে বললাম যে সরি স্যার, এর বাইরে অন্য কোনো ক্লাসিফিকেশন আমার জানা নেই। তো আবার চেয়ারম্যান ম্যাম ফিরে গেলেন। চেয়ারম্যান ম্যাম বলছেন যে উদয়নারায়ণপুর ব্লকে বন্যার কথা তুমি বললে, তো উদয়নারায়ণপুরে বন্যা কেন হয়? আমি তার কারণ বললাম। তো ম্যাম অ্যাপ্রিসিয়েট করলেন সেটা। এবার ম্যাম চলে গেলেন আমার অপশনালে। আমার অপশনাল ছিল পলিটিক্যাল সায়েন্স। তো চেয়ারম্যান ম্যাম প্রশ্ন করলেন তোমার অপশনাল তো পলিটিক্যাল সায়েন্স, তা বলো তো সংবিধানের শেষ আর্টিকেল কোনটা? আমি উত্তর দিলাম।
নেক্সট ম্যাম প্রশ্ন করলেন যে ওতে কি আছে, আর্টিকেলটায় কি আছে। তো সেই মুহূর্তে আমার মনে পড়ছিল না। তো আমি বললাম সরি ম্যাম, আমি এই মুহূর্তে রিকল করতে পারছি না, আমি জেনে নেব। তো ম্যাম মৃদু হেসে বললেন যে আচ্ছা ঠিক আছে, বলে তিনি আবার মেম্বার ওয়ানকে পাস করলেন। এবার মেম্বার ওয়ান আমাকে বললেন যে তোমার নাম তো সৌপ্তিক, তো সৌপ্তিক নামের মানে কি। আমি বললাম আমার নামের মানে হচ্ছে রাত্রিকালীন যুদ্ধ। এবার এই সময়টাতে আমার মাইন্ডে চলছে যে আমি যুদ্ধ কথাটা তো বললাম, আমার নামের মানে এটা। এবার সাম্প্রতিক সময় অনেক যুদ্ধ চলছে, বা আমার নামের মানের সাথে মহাভারতের একটা লিঙ্কেজ আছে, সেখানেও যুদ্ধের প্রসঙ্গ। তো আমি এক্সপেক্ট করছিলাম যে এই দুটো জায়গার মধ্যে থেকে কিছু একটা প্রশ্ন আসবে। এদিকে আমার অপশনালও পলিটিক্যাল সায়েন্স, সো যুদ্ধ থেকে প্রশ্ন করাটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু দেখলাম যে না, সেখান থেকে প্রশ্নটা এলো না। স্যার বরঞ্চ প্রশ্নটা জাস্ট হালকা করলেন যে তুমি কি যুদ্ধ টুদ্ধ পছন্দ করো। আমি বললাম না স্যার, হয়তো সেটার কারণেও হতে পারে। তো এবার উনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে এই যেটা স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, যে একটা কথা বলো, আমেরিকাতে তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম, আর আমাদের দেশে তো পার্লামেন্টারি সিস্টেম। তো আমাদের দেশে পার্লামেন্টারি সিস্টেমটার কেন প্রয়োজন পড়লো। তো আমি বেশ, যারা আমরা পলিটিক্যাল সায়েন্স অপশনাল পড়ি বা যারা আমরা পলিটি খুব ভালোভাবে পড়েছি, প্রশ্নের উত্তরটা মোটামুটি আমাদের জানা। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের হাতে সময়টা খুব অল্প। খুব অল্প সময়ে গুছিয়ে ভালোভাবে প্রেজেন্ট করে একটা বিশ্লেষণাত্মক উত্তর ওনারা এক্সপেক্ট করছেন। ওনারা জানেন এই প্রশ্নের উত্তর আমরা হয়তো জানি, কিন্তু কতটা গুছিয়ে টু দ্য পয়েন্ট একদম যেগুলো সবার আগে বলার দরকার সেইগুলো আমি বলছি কিনা, ওনারা এইটা চাইছেন আমার থেকে। তো আমি গুছিয়ে বললাম ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো, কিন্তু তাতেও দেখলাম যে মেম্বার ওয়ান যিনি রয়েছেন তিনি সন্তুষ্ট নন। তিনি বলছেন আরও কিছু আছে, হয়তো আর একটু বলো। তো আমি আরেকটু গুছিয়ে আরও কিছু কিছু পয়েন্টস অ্যাড অন করে বললাম। তো এবার এই সংক্রান্ত জায়গায় ডোনাল্ড ট্রাম্পের উপরে একটা প্রশ্ন করেছিলেন, তো যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ওনার পার্সোনালিটির ওপরই প্রশ্নটা ছিল। সো আমি সেটাকে মোটামুটি একটুখানি ডিপ্লোম্যাটিক ওয়েতেই তার অ্যান্সারটা দিয়েছিলাম। তো উনি বললেন যে ঠিক আছে। তারপর প্রশ্ন করলেন যে বলো আমেরিকাতে কতগুলো স্টেট আছে। তো আমার মনে পড়ছিল না। বললাম সরি স্যার, আমি মনে করতে পারছি না, এই মুহূর্তে রিকল করতে পারছি না, আমি জেনে নেব। তো তারপর উনি প্রশ্ন করলেন যে ওদের স্টেটগুলোর সাথে আমাদের স্টেটগুলোর পার্থক্য কী। তো আমি উত্তর দিলাম যে ওদের স্টেটের সাথে আমাদের স্টেটের কী পার্থক্য। এরপর মেম্বার ওয়ান তিনি পাস করে দিলেন মেম্বার টুকে। মেম্বার টু এবার যে প্রশ্নটা করলেন সেটা এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি। উনি প্রশ্ন করলেন, আচ্ছা আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তো এত বিরোধী দল, তো তোমার মনে হয় সংসদীয় গণতন্ত্রে এত বিরোধী দলের আদৌ কোনো প্রয়োজন আছে? এতে তো সংসদের মূল্যবান সময় নষ্ট করা ছাড়া আর কিছু হচ্ছে না, তো তুমি কি মনে করো? তো এখানে আমি গুছিয়ে আবার যতটা অল্প সময়ের মধ্যে টু দ্য পয়েন্ট বলার চেষ্টা করলাম যে সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলগুলোর গুরুত্ব কী, কীভাবে ডেমোক্রেটিক চেক অ্যান্ড ব্যালেন্সের কাজটা অপোজিশন পার্টি করে থাকে এবং অপোজিশন পার্টির প্রয়োজন রয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। তো উনি উত্তরটা শুনে মোটামুটি স্যাটিসফাইড হয়েছিলেন, হয়তো জাস্ট ওকে বলে রেসপন্স করলেন। এরপর এই মেম্বার টু যিনি রয়েছেন, যিনি আমাকে এই প্রশ্নটা করলেন, তিনিই শুরু করলেন র্যাপিড ফায়ার, একদম ব্যাক টু ব্যাক। প্রথমেই প্রশ্ন হচ্ছে শ্যাডো ক্যাবিনেট, নেক্সট হচ্ছে অ্যান্টি ডিফেকশন। অ্যান্টি ডিফেকশন কত নম্বর শিডিউলে আছে, পশ্চিমবঙ্গে শেষ কবে হয়েছিল, আমেরিকার সংবিধান থেকে ভারতীয় সংবিধানে আমরা কী বিষয় নিয়েছি, আর্টিকেল 356, আর্টিকেল 356-এর পুরো ডিটেলস জানতে চাইলেন, পশ্চিমবঙ্গে কতবার হয়েছে। তো আমি একদম সাল সহ উত্তর দিয়েছিলাম। এরপর আমাকে চারটে আর্টিকেল থেকে প্রশ্ন করেছিলেন। প্রথমে হচ্ছে আর্টিকেল 31 ক্লজ 1, সেকেন্ড করলেন আর্টিকেল 29 ক্লজ 2, তারপরে করলেন আর্টিকেল 50 অ্যান্ড 51A। এর মধ্যে প্রথম দুটো আমার মনে পড়ছিল না, কারণ ততক্ষণে আমার মাথা জ্যাম হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। তো আমি হেসেই উত্তর দিলাম যে সরি স্যার, আমি এই মুহূর্তে রিকল করতে পারছি না, আমি জেনে নেব। এটা একটা খুব সবসময় মাথায় রাখবে যে মুখে যেন হাসিটা সবসময় থাকে। যে প্রশ্নের উত্তর পারছো, যে প্রশ্নের উত্তর পারছো না, যে প্রশ্নের উত্তরের এগেনস্টে ওনারা কন্ট্রাডিক্টরি প্রশ্ন করছেন, সব সময় যেন মুখে ওই হাসিটা লেগে থাকে। এইটা সবসময় তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। তো এরপর মেম্বার টু পাস করলেন মেম্বার থ্রিকে। মেম্বার থ্রি কিন্তু এই গোটা পার্সোনালিটি টেস্টটা চলাকালীন আমায় কোনো প্রশ্ন করেননি, শুধু ওনার মুখে হাত দিয়ে উনি আমাকে অবজার্ভ করে গেছেন।
আমার বডি ল্যাঙ্গুয়েজ, পশ্চার, উত্তর কনফিডেন্টলি দিচ্ছি কিনা, মুখে হাসি দিচ্ছি কিনা, ওভারঅল পার্সোনালিটি ট্রেটস যা হয়, যেগুলো নিয়ে পরবর্তীকালে কোনো আলোচনা করব। আমার অনুমান উনি পুরো প্রসেসটাই আমাকে অবজার্ভ করে গেছেন। তো উনি এবারেও বললেন যে না, আমার কোনো প্রশ্ন করার নেই। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, আমার মনে যে ভয়টাও কাজ করছিল, যে এখানে যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, টেবিলটা ভীষণ বড়। আমরা বিভিন্ন ইউটিউব বা ফেসবুকে যে মক ইন্টারভিউজের ভিডিওসগুলো দেখি, যেখানে একটা টেবিলের এমন জায়গায় বসানো হয় যে আমার চোখটা সব মেম্বারের দিকে ঘোরানো যায়। অ্যাকচুয়াল পিএসসি ইন্টারভিউতে কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ টেবিলটা এত বড় এবং মেম্বার 2 একদম ডান দিকে বসে, মেম্বার 3 একদম বাঁ দিকে বসে। এই রিপ্রেজেন্টেশনের থেকেও ছবিটা আরও অন্যরকম হয়তো ছিল। তো যে কারণে আমি যখন মেম্বার 2 এর সাথে কথা বলছি, তখন কিন্তু কোনোভাবেই মেম্বার 3কে দেখা সম্ভব নয়, তাহলে আমার বডি পুরো ওনার দিকে ঘোরাতে হবে। তো সেটা মেম্বার 2কে একটু অসম্মান করা হবে বলেই আমার মনে হয়েছে, তো আমি সেটা করতে পারিনি। এবং পুরো প্রসেস চলাকালীন কখনো কখনো চেয়ারম্যান ম্যামকে দেখেছি যে উনি হয়তো কোনো কিছু পড়ছেন বা মোবাইল ঘাঁটছেন। তো আমার মনে হয়েছে যে এটা হয়তো চেক করছেন আমার পেশেন্স, যে আমি অন্যমনস্ক হচ্ছি কি না, বা এতে আমার কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছে কি না। তো যাই হোক, মেম্বার 3 আমাকে বললেন যে না, আমার কোনো প্রশ্ন করার নেই। তারপর চেয়ারম্যান ম্যাম বললেন যে ওকে, থ্যাংক ইউ সৌপ্তিক, ইউর ইন্টারভিউ ইজ ওভার। তো আমি উঠে দাঁড়িয়ে প্রথমে ম্যাম এবং তারপর বাকিদের থ্যাংক ইউ জানালাম। এরপর হ্যাভ আ নাইস ডে বলে আমি বেরিয়ে এলাম এবং দরজাটা ওই আস্তেভাবে খুলে আস্তেভাবেই বন্ধ করলাম। তো আমার পুরো ইন্টারভিউটা চলেছিল মাত্র 12 মিনিট, এবং আমি ইংলিশে পারমিশন নিয়ে ঢুকেছিলাম, বাট আমার গোটা ইন্টারভিউটা কিন্তু চলেছিল বাংলা ভাষায়। ওনারা পুরো প্রশ্নগুলো আমাকে বাংলায় করেছেন, টার্মসগুলো হয়তো ইংলিশে, মেবি পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই টার্মস হয়তো ইংলিশে, কিন্তু প্রশ্ন বাংলায়। তো আমি উত্তরও তাই বাংলায় দিয়েছি। যে ভাষায় প্রশ্ন করবেন ওনারা, সেই ভাষাতেই উত্তর দেওয়া উচিত, এমনটাই জেনারেলি আমরা করে থাকি। যারা পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার করেন তারা বেশিরভাগ এটাই করে থাকেন। তো আমিও তাই করেছি, বাংলায় প্রশ্ন করেছেন বলে বাংলায় উত্তর দিয়েছি। তো দেন 7 নভেম্বরের পর 27 জানুয়ারি আমাদের ফল প্রকাশ হয়। আর যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, যে সবসময় এটা মনে রাখবেন যে আপনার একটা খুব সুন্দর ব্যক্তিত্ব আছে, আপনার নিজস্ব পার্সোনালিটিটা ভীষণ প্লিজিং একটা পার্সোনালিটি, এটা রাখবেন। এবং আপনি তো মেধাবী, পরিশ্রমী, তাই তো একটা এত বড় লড়াই লড়ে আজকে ফাইনালি আপনি পার্সোনালিটি টেস্টের কলটা পেয়েছেন। সো আপনার মধ্যে সেই পার্সোনালিটি ট্রেটসগুলো আছে, নাহলে আপনি আজকে এই পর্যায়ে আসতে পারতেন না। সো সবসময় নিজের ওপরেই আত্মবিশ্বাসটা রাখবেন, আর দেখবেন যে আপনার মধ্যে যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো যেন ওই পিটিতে যাওয়ার আগে যে দিনগুলো পাওয়া যায়, সেই দিনগুলোতে যেন সেই পজিটিভ ট্রেটসগুলো আপনার পার্সোনালিটিতে আরও বেশি করে ফুটে ওঠে। তো সেই পলিশিংটা কীভাবে করে সেটা সংক্রান্ত পরবর্তীকালে আমি সময় পেলে কোনো ভিডিও বানাবো। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারলেন যে আমার পার্সোনালিটি টেস্টের এক্সপিরিয়েন্স কেমন ছিল, এবং আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের কাজে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা প্রস্তুতি চালিয়ে যান, আশা করি আপনারাও একদিন খুব দ্রুত সফল হবেন। ধন্যবাদ।